ভাইয়া দেখা যাচ্ছে। এনিওয়ে, সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সমাস। এটা থেকে তোমার অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেন থাকি। তার মানে এটা হচ্ছে একটা এমসিকিউ যেটা তোমার একটা মার্ক ক্যারি করতেছে, আর এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার অন্যান্য টপিক থেকে প্রশ্ন থাকবে কি থাকবে না, বাট সমাস থেকে বাংলা অংশের মধ্যে একটা প্রশ্ন থাকবেই। এই জন্য হচ্ছে আমরা এটাকে এমন ভাবে শিখবো যেন তোমার এটা অ্যাডমিশন টেস্টও হেল্পফুল হয় ইন ফিউচার, যেখানে তুমি যে কোনো সময় ভর্তি পরীক্ষা পাশাপাশি চাকরির পরীক্ষা সেই সকল জায়গাগুলোতে যেন এটা থেকে এই প্রিপারেশনের মধ্যেই হয়ে যায়। তো সমাসের ক্ষেত্রে নর্মালি ইউজুয়ালি কোশ্চেনটা কিভাবে আসে সেটা হচ্ছে আমাদেরকে শুরুতেই বুঝতে হবে। তো তোমরা অলরেডি জানো যে সমাস যখন আমরা পড়ি স্বাভাবিকভাবে, তখন আমরা ব্যাস বাক্য পড়ি, দেন সেইটা থেকে অ্যানালাইসিস করে আমরা সমাস কোনটা সেটাকে ডিসাইড করি বা আইডেন্টিফাই করি। কিন্তু অ্যাডমিশন টেস্ট বা কম্পিটিটিভ যে কোনো এক্সামসে দেখবা সমাসের ব্যাস বাক্য কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া থাকে না। সেখানে শুধুমাত্র সমাসের যে সমস্ত পদটা সেটা বলা থাকে, আর ওইটা দিয়ে বললে যে এটা কোন সমাস, এটা কি কোন সমাসের উদাহরণ। তার মানে তখন যেহেতু তোমার ব্যাস বাক্য দেওয়া থাকবে না, সেহেতু এটাকে আইডেন্টিফাই করা এটা খুবই টাফ। তো এই জায়গা থেকে হচ্ছে আমরা কিছু টেকনিক ইউজ করব, যে টেকনিক গুলো ইউজ করলে তোমার এই সমাস ইজিলি তুমি আইডেন্টিফাই করতে পারবা। তো খেয়াল করে দেখো, শুরুতে আমরা কিছু বেসিক জিনিস জানবো এখানে, যে তোমার সমাস অ্যাকচুয়ালি কি। সমাস হচ্ছে একটা পারিভাষিক শব্দ। এটা তোমার পারিভাষিক শব্দ কেন? কেননা এটার কোনো সমার্থক শব্দ নাই। এটার অর্থ আছে বাট সমার্থক শব্দ নাই। তুমি এখন পর্যন্ত কোনো সমাসের কোনো সমার্থক শব্দ শুনছো কখনো? শুনো নাই। তো এই হচ্ছে বিষয়। আর সমাস শব্দটাকে যদি তুমি ভাঙো তাহলে তুমি কি পাবা? তাহলে হচ্ছে তোমার সম যোগ অস যোগ অ। তো এই যেই শব্দটা সমাস, সম যোগ অস যোগ অ, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোন প্রত্যয়। বলো তো এটা কোন প্রত্যয়? এটা কোন প্রত্যয় হবে? দেখেই বলবা, আর রিজন বলতে হবে যে এই কারণে এটাই প্রত্যয়। বলতে পারতেছো না? তোমাদেরকে বাংলার টপিক পড়ানোর সময় তো আমি বলছিলাম এই জিনিসগুলা, যে এই যে একটা চিহ্ন দেখতেছো এখানে, এটাকে কি বলে? এটার নাম কি? ধাতু চিহ্ন। রাইট, ধাতু চিহ্ন। দেখতে অনেকটা ওই যে রুট আছে না, রুট ম্যাথ করার ক্ষেত্রে আমরা রুট ওভার করি, স্কোয়ার রুট, সেটার মতো। কিন্তু বাংলা গ্রামারের ক্ষেত্রে এটাকে বলতে হবে ধাতু চিহ্ন। আর এই প্রত্যয়ের মধ্যে যখন ধাতু চিহ্ন আসবে তখন বুঝতে হবে যে এটা হচ্ছে তোমার কৃৎ প্রত্যয়। এটা কিন্তু তদ্ধিত প্রত্যয় না। তদ্ধিত প্রত্যয়ে কখনোই তোমার এই ধাতু চিহ্ন ব্যবহৃত হয় না, শুধুমাত্র কৃৎ প্রত্যয়ের ক্ষেত্রে ধাতু চিহ্ন আসে। আর এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা কাজ বুঝাবে, ভার্বের একটা অংশকে বুঝাবে। আর যদি তদ্ধিত প্রত্যয় হইতো সেক্ষেত্রে সেটা নামকে রিপ্রেজেন্ট করতো বা কোনো একটা নাউনকে রিপ্রেজেন্ট করতো। ঠিক আছে? তো দেখো, এই যেই এটাকে ভেঙে আমরা এটা বুঝতে পারলাম যে এই শব্দটা এটা হচ্ছে একটা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ এরকম। আর এটা ব্যাকরণের যে আলোচ্য বিষয় রয়েছে চারটি, তার মধ্যে কি কি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। তার মধ্যে কোনটার অংশ বিশেষ? এটা হচ্ছে যেহেতু শব্দ নিয়ে কাজ করে, অনেকগুলো শব্দকে একটা পদে রূপান্তর করে বা সংক্ষেপণ করে বা অনেকগুলো শব্দের মিলন হয়, তো সেইটা এই জন্যই শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এই শব্দতত্ত্বের ইংরেজি নামটা কি বলতো? শব্দতত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? পড়াইছি আমি। বলো। মরফোলজি। রাইট, ইট ইজ কল্ড মরফোলজি। ওকে, মরফোলজি। সেই মরফোলজি এটা হচ্ছে শব্দতত্ত্ব। এই শব্দতত্ত্বের একটা অপর নামও পড়াইছি, বলতে পারবা? একটা অপর নাম আছে। রূপতত্ত্ব। এটা হচ্ছে রাইট, রূপ তত্ত্ব। ওকে। আর এরকম বাকি যেগুলো ধ্বনিতত্ত্ব সেটার ইংরেজি নাম ছিল তোমার ফোনোলজি। তারপর তোমার যেটা হচ্ছে বাক্যতত্ত্ব সেটাকে ইংরেজিতে বলা হতো সিনট্যাক্স, SYNTAX, সিনট্যাক্স। আর লাস্ট যেটা অর্থতত্ত্ব সেটাকে বলা হতো সিমেন্টিক্স। ওকে। তো এগুলো অনেক সময় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে আসে, এটা মনে রাখবা। আর সমাস শব্দটার অর্থ কি দাঁড়ায়? অর্থ হচ্ছে যে মিলন, তারপরে সংক্ষেপণ বা সংক্ষেপ করা, তারপর হচ্ছে অনেকগুলা পদকে একপদীকরণ করা, এই জন্য একপদীকরণ। তো এই হচ্ছে সমাস শব্দটার বা সমাস যেই বিষয়টা, এটার কয়েকটা তোমার বিশেষণ, যেটা কি অ্যাকচুয়ালি সেটা। এখন আসলে সমাসের সংজ্ঞাটা কি আমরা যদি একটু সংজ্ঞাটা তোমাদেরকে বলি, আমি বই দেখে বলতেছি যে বাক্যের মধ্যে পরস্পর অর্থ সংগতি ও সম্বন্ধ বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে বা শব্দে পরিণত হওয়াকে বলে সমাস। ওকে।
তো এটাকে আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি। যেমন দেখো যে তোমার সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এটাকে সংক্ষেপে কি বলা হয়? এটাকে সমাসে এই যে একপদীকরণ করে বা সংক্ষেপণ করে বলা হয় সিংহাসন। সিংহাসন। তো খেয়াল করছো যে কিভাবে তোমার জিনিসটা অনেক ইজি হয়ে গেছে, বোধগম্য হয়ে গেছে। ওকে, যে অনেকগুলা পদকে এক পদে পরিণত করা হয়েছে। আর পদ আর শব্দের মধ্যে তো পার্থক্য বুঝোই, তাই না? পদ হচ্ছে কখন, যখন সেটা বাক্যে ব্যবহৃত হয় অথবা সেটার সাথে বিভক্তি যুক্ত হয়। আর যদি কোনো একটা শব্দ বাক্যে ব্যবহৃত হয়নি এবং সেটার সাথে বিভক্ত যুক্ত নাই, সেটা ইন্ডিভিজুয়াল হিসেবে আসে, তখন সেটাকে তোমার বলতে হবে যে শব্দ, সেটাকে তখন তুমি পদ বলতে পারবে না। তো এগুলা বেসিক জিনিস, এগুলো একটু মানে মাথায় রাখবে বিষয়গুলো, ঠিক আছে? তাহলে তোমার পড়তে সুবিধা হবে। ওই যে অনেক সময় আমরা যে ম্যাথ যখন করতে গেছি, তখন ম্যাথ করার ক্ষেত্রে শুরুর দিকে ধরো ছোটবেলাতে যখন হাই স্কুলে ভর্তি হচ্ছে, তখন তোমাদেরকে কোন সূত্র পড়ানো হয়েছে? যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ বির সূত্র, ফোর এ বির সূত্র। তো ওইগুলো হচ্ছে বেসিক, ওইগুলা কি ইউজ করে ইন ফিউচার তোমার অ্যাডভান্স লেভেলের ম্যাথ গুলো আমরা সলভ করছি। এখন আরো বড় বড় জিনিস সলভ করতেছি, তো ওই যে বেসিক জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট দেখো যে তোমার সমাসের প্রতীতি, প্রতীতি, এটা থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে, এমনকি তোমার অন্যান্য অনেকগুলো জায়গাতে কোশ্চেন আসছে যে সমাসের প্রতীতি কয়টি। তো এটার উত্তর হচ্ছে যে 5টি। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই প্রতীতি এটা আবার কি জিনিস? শুনতেই তো কেমন মনে হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে সমাসের উপাদান। অ্যাকচুয়ালি তুমি যে যখন একটা সমাস দেখবা যে এইভাবে এভাবে হয়েছে, এটার মধ্যে কয়েকটা আলাদা আলাদা কি আছে, তোমার বিষয় আছে। যেমন দেখো সিংহ চিহ্নিত আসন ইকুয়াল টু সিংহাসন। তো এটার মধ্যে বিভিন্ন জিনিস আছে না, ব্যাপার স্যাপার, তো এটাই হচ্ছে তোমার প্রতীতি। তো এই যে দেখো, এই যে বাম পাশে লেফট সাইডে যে তিনটা জিনিস, সিংহ চিহ্নিত আসন, এই পুরো জিনিসটাকে একত্রে কি বলা হয় বলো তো? পুরো জিনিসটাকে যদি আমি একত্রে নেই, তাহলে সেটাকে কি বলা হয় বলো? এই নিচের 5টা অপশনের মধ্যে থেকে একটা হবে, কোনটা হবে বলো? সমাস বাক্য। ব্যাস না, বাক্য। সমাস বাক্য না। এটা হচ্ছে ব্যাস বাক্য, রাইট। যেটা পুরোটা, সবগুলো যখন পুরোটা, সেটা হচ্ছে ব্যাস বাক্য। আর একটা অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ওকে, তো লেফট সাইডের পুরোটাকে একসাথে কি বলা হলো? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর রাইট সাইডের এই পুরাটাকে কি বলা হয় বলো? এর মধ্যে থেকে বলো। কারণ এটা হচ্ছে সমস্ত রাইট, এটা হচ্ছে সমস্ত পদ। তার মানে আমরা যদি একটু নাম্বার করি এখানে, এই পুরোটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তার মানে এখানে 1, এখানে 2। ওকে, এবার দেখো এই যে সমসমান পদ, সেটা কোনটা বলতে পারবা কেউ? যে সমসমান পদ কি, কোনগুলাকে সমসমান পদ বলবে? ওই সিংহ চিহ্নিত আসলে তিনটায় সমসমান পদ না ভাইয়া? রাইট, তার মানে এই যে ব্যাস বাক্যের প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে সমসমান পদ বলা হয়। তার মানে এটা হচ্ছে 3 নম্বর। এই যে এইটা একটা সমসমান পদ, এইটা একটা সমসমান পদ, এইটা একটা সমসমান পদ। ওকে, এই যে এগুলো হচ্ছে 3 নম্বরে। আর এই যে পূর্বপদ এবং পরপদ, সেটা হবে কিসের? সেটা হবে তোমার এই যে এইটার। ওকে, আর আমাদের পরীক্ষায় যখন অ্যাডমিশন টেস্টে তুমি বসবা, তখন প্রশ্নের মধ্যে কোনটা দেওয়া থাকবে বলো তো? এই যে 2 নম্বরের এটা দেওয়া থাকবে, তার মানে সমস্ত পদ দেওয়া থাকবে। আর এই সমস্ত পদের মধ্যেই দুইটা জিনিস, এই যে তোমার একটা হচ্ছে সিংহা বা সিংহ, আর একটা হচ্ছে আসন। ঠিক আছে, একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে আসন। তো যেটা পূর্বে অবস্থিত, পূর্বে মানে প্রথমে, সেটাকে বলবো হচ্ছে পূর্বপদ। এই যে এটা হচ্ছে পূর্বপদ, 4 নম্বর দিলাম আমরা এখানে, 4 নম্বর। আর এই যে পরপদ হচ্ছে তোমার 5 নম্বর, এই যে এখানে। ওকে, সো এই হচ্ছে বিষয়। তো এখন যেহেতু পরীক্ষায় তোমার দেওয়া থাকে সমস্ত পদটা, তো সমস্ত পদের মধ্যে দুটো জিনিস থাকে, পূর্বপদ এবং পরপদ। তার মানে যেহেতু সেখানে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য থাকে না, তার মানে এই পাশেরটা নিয়ে আমরা সলভ করতে পারবোই না, কারণ এটা তো দেওয়াই নাই। এখন তুমি মুখস্থ কিভাবে এতগুলো মুখস্থ করবা যে সিংহাসন, সিংহচিহ্নিত আসন, মহানবী, মহান যে নবী, তারপরে ধরো এরকম অনেকগুলো তো এক্সাম্পল, এত এক্সাম্পল মুখস্থ রাখা কি আদৌ সম্ভব? সম্ভব না। তার মানে এইখানেই আমাদেরকে কোনো একটা কিছু করতে হবে, এখানে আমাদেরকে কিছু টেকনিক খুঁজে বের করতে হবে, যেটা দিয়ে আমরা প্রশ্নে যা দেওয়া থাকবে সেটা দেখেই বুঝতে পারবো যে এটা কোন সমাস। ওকে, তার মানে আমরা হচ্ছে এই পূর্বপদ এবং পরপদ নিয়ে অ্যানালাইসিস করব। এখন একটা বিষয় আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে এই জায়গাটা দেখো, সমাস অ্যাকচুয়ালি কত প্রকার। এইখানে তোমার পুরাতন যে বইটা, সেখানে সমাসের প্রকারভেদ ছিল 6টি। কি কি? যেমন তোমার দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস, বহুব্রী সমাস। আর নতুন যে বইটা, সেটাতে তোমার একটু চেঞ্জ আছে, সেখানে সমাসকে 4 প্রকার বলা হয়েছে, দ্যাট ইজ দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস। তার মানে এই যে দ্বিগু, তারপর অব্যয়ভাব, এগুলাকে বাদ দিয়ে দিছে, এগুলাকে ওগুলার মধ্যে ঢুকিয়ে দিছে। সেখানে কি বলা হয়েছে?
যে অব্যয়ভাব সমাসকে বাদ দেওয়া হয়েছে, আবার দ্বিগু সমাসকেও বাদ দেওয়া হয়েছে। ওকে, এগুলো ওই যে ওই চারটার মধ্যে ইনক্লুড হয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি এখানে সমাস কয় প্রকার সেটা পড়তেছি না, কারণ আমাদের অ্যাডমিশন টেস্টে এই ধরনের উইয়ার্ড কোশ্চেন আসবে না যে সমাস 6 প্রকার না 4 প্রকার। এটা বাচ্চাদের কোশ্চেন। কিন্তু তার মানে আমাদেরকে পড়তে গেলে ওই 6টাই পড়তে হবে, কারণ সেখানে যদি এক্সাম্পল থেকে কোশ্চেন আসে, আর টিচাররা যখন কোশ্চেন করে তারা নতুন বই থেকে করে না পুরাতন বই থেকে করে, না কোনো একটা জার্নাল থেকে কোশ্চেন নিয়ে করে, সেটা তো আমরা জানি না। তো সেখানে ওই 6টা টাইপই আমাদেরকে শিখতে হবে যে কোনটা কোনটার মধ্যে পড়ে। তোমরা আই গেস আমার পয়েন্টটা বুঝতে পারছো। তার মানে আমরা 6টা নিয়ে কাজ করবো। তো এখানে দেখো কয়টা আছে, 1 2 3, দ্বন্দ্ব বহুব্রী অব্যয়ভাব 3টা। আর এখানে কয়টা আছে, এখানে আছে তোমার কর্মধারয় তৎপুরুষ দ্বিগু, এখানে 3টা, তার মানে 6টা। আর প্রাদিটা অনেক সময় এক্সেপশন হিসেবে থাকে, তো সেটাকেও আমি এখানে ইনক্লুড করে দিছি। তো বৃষ্টি হইতেছে, তোমরা কি নয়েজ পাচ্ছ কোনো, মানে বৃষ্টির, মানে শুনতে প্রবলেম হয় কিনা? না ভাইয়া। ওকে, সো দেখো এই যে এখন আমরা আমাদের যে যেই জিনিসটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, সেইটার উপর বেসিস করে কোনটা কোন সমাস সেটা আমরা ট্রিকি ওয়েতে শিখে ফেলবো। আর এটাই তোমার অ্যাডমিশন টেস্টে কাজে দিবে। এই জিনিসটা মনোযোগ দিয়ে খেয়াল করো, যে তোমার দ্বন্দ্ব সমাস যেটা, দ্বন্দ্ব সমাসের মধ্যে একটা এক্সাম্পল পরীক্ষা দেওয়া থাকবে। তার মানে সেখানে যে এক্সাম্পলটা থাকবে সেটার মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে পূর্বপদ, একটা পরপদ। কেননা এই যে ধরো সিংহাসন আছে, তো এখানে তো এটা দেখে বোঝা যাচ্ছে যে সিংহ একটা আসনে। তো এখন এইটা দেখে এখন আমরা কিভাবে ডিসাইড করবো যে এটা কোন সমাস? তো তখন হচ্ছে আমরা দেখবো যে প্রাধান্য কে পাচ্ছে, প্রাধান্য। এই যে আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে যে প্রাধান্যতা, প্রাধান্যতা, যে কে প্রাধান্য পাচ্ছে, পূর্বপদ পাচ্ছে নাকি তোমার পরপদ পাচ্ছে নাকি কোনোটাই পাচ্ছে না। তো এই যে দেখো দ্বন্দ্ব সমাস যেগুলো, সেগুলোর মধ্যে উভয় পদই সমানভাবে প্রাধান্য পায়। অর্থাৎ পূর্ব পদ সমানভাবে প্রাধান্য পায়, পর পদ সমানভাবে প্রাধান্য পায়। একটা এক্সাম্পল দিলে তুমি ক্লিয়ার হবা, সেটা হচ্ছে দেখো, সাপোজ আমি বললাম মা বাবা। এখন মা বাবা যখন বললাম, তখন আমি কি মায়েরে কম প্রাধান্য দিছি, বাবাকে বেশি প্রাধান্য দিছি, নাকি বাবাকে কম দিছি মায়েরে বেশি দিছি? এরকম কোনো ঘটনা ঘটছে? ঘটে নাই। দুইজনকে আমি সেম প্রাধান্য দিচ্ছি, মাও যা বাবাও তা। প্যারেন্টস, সোজা কথায় প্যারেন্টস, দুইজনেরই একই প্রায়োরিটি। দ্যাটস ওয়াই দেখো এখানে যে পূর্বপদ, সেইটারও কিন্তু যেই প্রাধান্যতা, পরপদ সেটারও একই প্রাধান্যতা। তার মানে দ্বন্দ্ব সমাসগুলোর ক্ষেত্রে উভয় পদেরই প্রাধান্য থাকে। এই জিনিসটা কি বোঝা গেছে? এরকম আরো অনেক এক্সাম্পল হইতে পারে। যেমন দেখো তোমার এই যে বিলনার্থক ভাবে তোমার মা বাবা থাকে, তারপর তোমার আরো অনেকগুলো এক্সাম্পল আছে, আমি তোমাদেরকে একটু পরে এইগুলা দেখাবো। like এখানে, হ্যাঁ, ওকে, যেমন তোমার হাট বাজার, দেশ বিদেশ, তারপরে তোমার আছে যেমন হাত পা, তারপরে তোমার যা তা যথা তথা, তুমি আমি, যে সে, তারপরে তোমার এই যে উহিনকুল, দা কুমড়া, এগুলো অনেক অনেক এক্সাম্পল হইতে পারে। ঠিক আছে, তো সেটা আমরা একটু পরে খেয়াল করবো, নো প্রবলেম। এখন আসো যে আমরা একটা একটা করে এক্সাম্পল করে প্রত্যেকটা শিখি। তার মানে মা বাবার ক্ষেত্রে যেহেতু দুইটা এক্সাম্পলই প্রাধান্য পাচ্ছে, তখনই তুমি বুঝে ফেলবা দুইটা পদই প্রাধান্য পাওয়ার কারণে যেটা উভয় পদ প্রাধান্য পাইছে, তার মানে এটা কোন সমাস? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। শেষ। এরপর ধরো বহুব্রী। বহুব্রীর ক্ষেত্রে কে প্রাধান্য পায়? বহুব্রীর ক্ষেত্রে প্রাধান্য পায় হচ্ছে তৃতীয় পদ। তার মানে পূর্ব পদ প্রাধান্য পাবে না, পর পদ প্রাধান্য পাবে না, মাঝখান থেকে অন্য একটা থার্ড পার্টি সে প্রাধান্য পাবে। সে ফর এক্সাম্পল ধরো হাতে খড়ি। হাতে খড়ি, এই হাতে খড়ি মানে কি? হাতে খড়ি মানে হচ্ছে যে তোমার যে প্রাথমিক জ্ঞান বা বেসিক এডুকেশন, যেটাকে আমরা একটা ইডিয়মস হিসাবে বলি যে এবিসিডি, তাই না? এবিসিডি বা প্রাথমিক জ্ঞান। তো দেখো এখানে আমি বললাম হাতে আর একটা বললাম খড়ি, তার মানে পূর্বপদ হচ্ছে হাতে, পরপদ হচ্ছে খড়ি, কিন্তু আমি বোঝাইলাম কি? বোঝাইলাম হচ্ছে প্রাথমিক জ্ঞান, তাই না? তার মানে কোনোটাকেই আমি এখানকারটা মিন করে নেই, আমি অন্য একটা জিনিসকে মিন করছি বা অন্য একটা জিনিসকে প্রাধান্য দিছি। সেহেতু এই যে এটা হচ্ছে কিসের এক্সাম্পল? এটা হচ্ছে তোমার বহুব্রীহির এক্সাম্পল। তার মানে এখানে কে প্রাধান্য পাবে? এখানে তৃতীয় পদ প্রাধান্য পাবে বহুব্রীহির ক্ষেত্রে। আর এটা তুমি যখন দেখবা যে হাতে খড়ি শব্দটা এটা কোন সমাস, তখন তো দেখেই বুঝে ফেলবা যে এখানে একটাও তো প্রাধান্য পাচ্ছে না, তার মানে অন্য জিনিস প্রাধান্য পাচ্ছে, এই জন্য এটা বহুব্রীহি উত্তর হবে। শেষ। আর অব্যয়ভাব যেটা, অব্যয়ভাবটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে প্রাধান্য পায় পূর্বপদ, তার মানে শুরুরটা, শুরুর পদটা প্রাধান্য পায়। এটার এক্সাম্পল হইতে পারে যেমন ধরো তোমার উপবন, ঠিক আছে, তারপরে উপজেলা, এগুলা, উপজেলা উপবন এগুলা। তো এখন প্রশ্ন করতে পারো যে ভাই এখানে প্রাধান্য কোনটা পাচ্ছে? তো তোমাদেরকে ধরো আমি প্রশ্নটা করলাম যে যখন আমি উপজেলা বললাম, তাহলে তুমি কি মিন করতেছো? এটা এখানে এখানে তুমি কোনটাকে প্রাধান্য দিচ্ছ, জেলাকে নাকি উপকে? বলো তো। এটা একটা বোঝার ব্যাপার আছে, এটা এই জন্যই কোশ্চেন করতেছি। যখন বললাম উপজেলা, তখন প্রাধান্য কোনটাকে দিচ্ছ তুমি, উপকে নাকি জেলাকে? বলো।
উপকে। উপকে। কারো কি মনে হয় না যে জেলাকে প্রাধান্য দিচ্ছি? মানে এরকম মনে হয় না? জি ভাই, আমার মনে হয়। হ্যাঁ মনে হয়। এটা কিছু কারণ কি, কারণ হচ্ছে তোমার উপর অর্থ তুমি জানো না অ্যাকচুয়ালি, তাই। এখানে বিষয় হচ্ছে যে যখন উপজেলা বলি, তো জেলা হচ্ছে কি, ধরো তোমার জেলা কোথায়, কৌশিকী বলো তোমার জেলা কোনটা? চুয়াডাঙ্গা ভাইয়া। চুয়াডাঙ্গা। আর যদি বলি যে উপজেলা, তাহলে কোনটা? ওটা চুয়াডাঙ্গা আমার, চুয়াডাঙ্গা সদর আর কি। তাহলে তো সমস্যা, তোমার তো দুইটাই একই জিনিস। আচ্ছা ধরো যে অন্য একটা উপজেলা আছে না, তোমাদের চুয়াডাঙ্গার মধ্যে অনেকগুলো উপজেলা। তো যখন আমি উপজেলা বললাম, তখন কিন্তু সেটা চুয়াডাঙ্গাকে মিন করে নাই, তখন ওই উপজেলাটাকে মিন করছে। যেমন সে ফর এক্সাম্পল আমার বাসা ভোলা জেলাতে, কিন্তু আমি থাকি দৌলতখান উপজেলাতে। তো উপজেলা বলাতে আমি দৌলতখানকে বোঝাচ্ছি, আমি কিন্তু ওই জেলাকে ভোলাকে বুঝাইনি। তো দ্যাটস ওয়াই তোমার এখানে প্রাধান্য কিন্তু জেলা পাচ্ছে না, পাচ্ছে উপটা। এই জন্য এটা হচ্ছে পূর্বপদ। আমি যখন বললাম উপবন, তখন কিন্তু পুরো বনকে আমি বুঝাইনি, আমি ছোট একটা বনকে বুঝাইছি। এই জন্যই এই যে পূর্বপদের এই জিনিসগুলা তোমার কোনটাকে মিন করে, পূর্বপদকে মিন করে। আর এই ক্ষেত্রে তোমার অর্থটা অনেকটা এরকম দেখায় যে ক্ষুদ্র, তারপরে সদৃশ, এগুলাকে মিন করে। যেমন তোমার জেলার সদৃশ বা জেলার ক্ষুদ্র, বনের সদৃশ, এরকম মিন করে, মানে অর্থটা এরূপ দাঁড়ায়। কথা বুঝছো? তো এই হচ্ছে তোমার দ্বন্দ্ব, বহুব্রী এবং অব্যয়ভাবের ক্ষেত্রে বিষয়টা, যে কোনটা কখন প্রাধান্য পাবে। তো আমি আবার একটু রিপিট করতেছি, দ্বন্দ্বর ক্ষেত্রে দুইটাই সমানভাবে প্রাধান্য পাবে। তো এইভাবে তুমি বুঝে ফেলবা যে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপরে বহুব্রীর ক্ষেত্রে দেখবা যে সেখানে কোনোটাই প্রাধান্য পাচ্ছে না, ঠিক উল্টো। তার মানে সেক্ষেত্রে ভিন্ন একটা জিনিসকে প্রাধান্য দিবে, ওই জন্য সেটা বহুব্রী সমাস হবে। আর অব্যয়ভাবের ক্ষেত্রে প্রাধান্য পাবে পূর্বপদ, মানে শুরুরটা, শেষেরটা না, কিন্তু শুরুরটা প্রাধান্য পাবে, এই জন্য সেটা হচ্ছে অব্যয়ভাব। আর এখন যেই কয়েকটা দেখাবো, এর প্রত্যেকটাই প্রাধান্য পায় হচ্ছে পরপদ। এই যে কর্মদ্বারের ক্ষেত্রেও পরপদ প্রাধান্য পায়, তৎপুরুষের ক্ষেত্রেও পরপদ প্রাধান্য পায়, দ্বিগুর ক্ষেত্রেও পরপদ প্রাধান্য পায়, প্রাদি সমাসের ক্ষেত্রেও পরপদ প্রাধান্য পায়। এখন প্রশ্ন করতে পারে যে ভাই এখানে তো সবগুলোই পরপদ প্রাধান্য পায়, তাহলে বুঝবো কিভাবে যে কোনটা কি? তো এটারও বোঝার জন্য ট্রিক্স আছে। শুরুতেই দেখো আমরা শুরু করি দ্বিগু সমাস দিয়ে। তো দ্বিগু সমাস যেগুলো, সেগুলোর ক্ষেত্রে দেখো একটা আমি এখানে নোট রেখে দিছি যে সংখ্যা থাকে, সংখ্যা। কোথায় সংখ্যা থাকে? পূর্ব পদে সংখ্যা থাকে। সে ফর এক্সাম্পল ধরো চৌরাস্তা, চৌরাস্তা এটা হচ্ছে একটা দ্বিগু সমাস। তো এখানে এই যে একটা থাকবে সংখ্যা মানে নাম্বার, ওকে, আর একটা থাকবে হচ্ছে তোমার নাউন বা বিশেষ্য। তো নাউনটা কোনটা? নাউন হচ্ছে রাস্তা। আর সংখ্যাটা কোনটা? এই যে চৌ, মানে চার, চার রাস্তার সমাহার, সেটাকে বলে চৌরাস্তা। তো এই যে এক পাশে নাম্বার থাকবে, এক পাশে নাউন থাকবে। তো এই যে দেখো, যেখানে এরকম সংখ্যা থাকবে এবং তারপরে গিয়ে নাউনটা থাকবে, এবং প্রাধান্য কোনটা পাচ্ছে দেখো তো। এই চৌরাস্তার মধ্যে তুমি কি চৌকে প্রাধান্য দিচ্ছ না রাস্তাকে প্রাধান্য দিচ্ছ? কোনটাকে বলো? চৌরাস্তা বললে কিসে কি বোঝানো হয়? চারটাকে প্রাধান্য দিচ্ছে। ধরুন এটা কোনো কথা হইলো? তোমাকে যদি বলি যে চৌরাস্তায় আয়, কারণ চৌরাস্তা তো তোমার সামনে আরো কয়েকটা থাকতে পারে। চৌরাস্তাকে কোনটাকে বলা হয়? তো ওই যে রাস্তাটা যেটা, সেটাকেই তো বলা হয়। চার তো হচ্ছে একটা সংখ্যা, ইটস এ নাম্বার জাস্ট। চারকে কিভাবে তুমি প্রাধান্য দিবা? তুমি তো রাস্তায় আসতেছো, তুমি হাইটে হাইটে রাস্তায় আসবে না। বুঝতেছো বিষয়টা? জি ভাইয়া, রিয়েলিটি, জি ভাইয়া, বুঝতে পারছি। রিয়েলিটিকে প্রাধান্য দিতে হবে, ওকে, এই জন্য। তো এখানেও দেখো প্রাধান্য কে পাচ্ছে? পরপদ প্রাধান্য পাচ্ছে, কিন্তু শুরুতে তার সাথে পূর্ব পদে কি যুক্ত থাকে? একটা নাম্বার যুক্ত থাকে বা সংখ্যা যুক্ত থাকে। তো এইভাবে আমরা যখন দেখবো যে একটা নাউন আছে বা বিশেষ্য আসে, তার আগে একটা সংখ্যা আছে, তখন সেটা কি সমাস? সেটা হচ্ছে দ্বিগু সমাস। এবং প্রাধান্য কে পাবে? অবশ্যই পরেরটা, মানে পরপদ প্রাধান্য পাইতে হবে। তারপরে দেখো যে প্রাদি সমাস যেগুলা, প্রাদি সমাসের ক্ষেত্রেও প্রাধান্য কে পায়? তোমার পর পদটাই প্রাধান্য পায়, কিন্তু এই ক্ষেত্রে তোমার শুরুতে কি যুক্ত থাকে? পূর্ব পদে উপসর্গ যুক্ত থাকে। যেমন তোমার প্র থাকে, পরি থাকে, পরা পরি, তারপরে যেমন তোমার ধরো অপ থাকতে পারে, এগুলা যুক্ত থাকে, এরকম উপসর্গ যুক্ত থাকে পূর্ব পদে। ধরো আমি একটা এক্সাম্পল দেই, ধরো প্রবাদ, ওকে, প্রবাদ। তো প্রবাদ শব্দের অর্থ কি? প্র প্র হচ্ছে ধরো উপসর্গ, এটাকে যদি আমি ভাঙি, এটা হচ্ছে উপসর্গ। আর পরেরটা হচ্ছে তোমার ধরো একটা শব্দ, যে ভাত, এটা একটা নাউন হিসেবে নিতে পারো। তো এখানে যেহেতু উপসর্গ আসে পূর্ব পদে এবং প্রাধান্য কে পাচ্ছে? প্র পাচ্ছে না ভাত পাচ্ছে। এই ভাত কিন্তু ওই চালের ভাত না, এটা হচ্ছে তোমার আলো। প্রভাত মানে হচ্ছে আলো, যে সকালবেলা প্রভাত হয়, মানে আলো হয়। অনেকের নামই দেখবো প্রভাত। আমার গত ব্যাচের একটা স্টুডেন্টের নাম ছিল প্রভাত, ও এখন আর্মি এভিয়েতে পড়তেছে সাভারে। এনিওয়ে, এই ভাত শব্দের অর্থ হচ্ছে আলো। আর প্রবাদ শব্দটা এটা পুরোটাই যেহেতু উপসর্গ এবং পরে গিয়া তোমার একটা শব্দ আছে, সেহেতু এটা হচ্ছে প্রাদি সমাস। এবং এখানে প্রাধান্য কে পাচ্ছে? ওই পরেরটাই প্রাধান্য পাচ্ছে, এই যে পরপদ যেটা ভাত আলো, সেটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে। দ্যাটস ওয়াই সেটা হচ্ছে তোমার প্রাদি সমাসের অন্তর্ভুক্ত। আই গেস এটাও তোমরা এখন ক্লিয়ার। এখন একটু বলো তো তোমরা বুঝতে পারতেছো কিনা।
নাকি আমি একটু ফাস্ট যাচ্ছি বা স্লো করা উচিত কিছু? ঠিক আছে। এই যে কৌশিক, মাহফুজা, রুদ্র, তোমরা কি বুঝতে জি পারতেছো? ভাই, ঠিক আছে। ওকে, এবার আসো যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কর্মধারয় এবং তৎপুরুষ, এই দুটাকে আমরা কিভাবে বুঝবো? তো এই ক্ষেত্রেও কি হয়, এই ক্ষেত্রেও তোমার পরপদই প্রাধান্য পায়। কিন্তু বোঝার ক্ষেত্রে আমরা যদি দেখি তৎপুরুষটা দিয়ে শুরু করি, তৎপুরুষের ক্ষেত্রে দেখো যে পূর্ব পদে বিভক্তি যুক্ত করা যায়। এখানে দেখো বিভক্তি কথাটা উল্লেখ করা আছে যে এখানে পূর্ব পদে বিভক্তি যুক্ত করা যাবে। আর কর্মদ্বারয়ের ক্ষেত্রে বিভক্তি যুক্ত করা যাবে না। এই জিনিসটা কিরকম? দেখো, ধরো একটা এক্সাম্পল দিলাম, যে পুষ্প সৌরভ। পুষ্প সৌরভ, এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। পুষ্প সৌরভ, তো এখানে পুষ্প সৌরভের ক্ষেত্রে পুষ্প হচ্ছে পূর্বপদ আর সৌরভ হচ্ছে পরপদ। তো যখন ধরো তুমি রুমের ভিতরে বসে আসো, এখন পুষ্পের, তুমি বললা যে পুষ্প সৌরভ আসতেছে জানালা দিয়ে, তাহলে কি ফুল আসতেছে নাকি গ্রান আসতেছে? সৌরভটা আসতেছে না ফুল আসতেছে বলো? আসতেছে তো সৌরভ। তার মানে এখানে প্রাধান্য কে পাচ্ছে? পরপদে প্রাধান্য পাচ্ছে। আর এইটা এখন কর্মধারয় না তৎপুরুষ বুঝবা কিভাবে? যে দেখো এখানে কিন্তু তুমি এই যে পূর্ব পদে বিভক্তি যুক্ত করতে পারবা। যেমন তুমি যদি এটাকে বলো যে পুষ্পের সৌরভ, তাহলে কি কোনো প্রবলেম আছে? এই যে এর এগুলা যুক্ত করা যাচ্ছে, মানে বিভক্তি যুক্ত করা যাচ্ছে, এটা যুক্ত করলে কোনো প্রবলেম হয় না। যেমন পুষ্পের সৌরভ বলাই যাচ্ছে, ইটস ওকে। দ্যাটস ওয়াই সেটা হচ্ছে তোমার তৎপুরুষ সমাস, যেখানে পূর্ব পদে বিভক্তি যুক্ত করা যায় আর প্রাধান্য কে পাচ্ছে? পরপদটাই প্রাধান্য পাচ্ছে। কিন্তু কর্মদ্বারয়ের ক্ষেত্রে কখনোই তুমি পূর্ব পদে বিভক্তি কানেক্ট করতে পারবা না। আর এটার একটা এক্সাম্পল দেখো, তোমার ধরো মহানবী, ঠিক আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইখানে তোমার যখন আমি বললাম যে মহানবী, তখন এখানে কি বলতেছে? যে মহান যে নবী, তাই না? তো মহানবীর ক্ষেত্রে প্রাধান্য কে পাচ্ছে? মহান নাকি তোমার নবী? আমি তো অবশ্যই নবীকে মিন করতেছি, তার মানে পরপদটাই প্রাধান্য পাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কি তুমি পূর্ব পদে বিভক্তি যুক্ত করতে পারবা? বলতে পারবা যে মহানের নবী, এরকম কোনো শব্দ হয়? এটা কি মেক করা যাবে? যাবে না। কিন্তু মহানের নবী বলে কোনো শব্দ হয় না, বলতে হবে মহান যে নবী, তাকে বলতে হবে মহানবী। তো এখন বুঝতে পারতেছো বিষয়টা, যে পার্থক্যটা কোথায় কর্মধারা এবং তৎপুরুষের মধ্যে? জি ভাই, ক্লিয়ার বুঝছি। কিনা? ওকে। জি ভাই। তো এই হচ্ছে সমাস যে ছয়টা রয়েছে, প্রত্যেকটা কিভাবে তুমি বুঝবা, যে পরীক্ষায় যখন কোশ্চেন থাকবে এক্সাম্পল দিয়ে, তুমি তখন কিভাবে বুঝবা যে এটা কি দ্বন্দ্ব না বহুব্রী না অব্যয়ীভাব, নাকি তোমার এদিকে দ্বিগুণ তৎপুরুষ না কর্মধারয়। তো এই হচ্ছে টেকনিক। এই টেকনিকটা তুমি কাইন্ডলি ক্লাসটা দেখবা, যখন পরবর্তীতে রেকর্ড ভিডিও আমি দিয়ে দিব, সেখান থেকে তুমি দেখে পারলে ছোট একটা স্টিকি নোট তৈরি করে নিতে পারো। এই যে টেকনিকটা, যে কেমনে কেমনে তুমি আইডেন্টিফাই করবা, এটাকে একটু লিখে পাশে টেবিলে ঝুলে রাখতে পারো, কারণ এটা তুমি ভুলে যেতে পারো। আর দু একবার প্র্যাকটিস করলেই দেখবা যে আর মানে ভুলবা না। এখন আসো যে আমরা একটু এক্সাম্পল দেখবো, কারণ এক্সাম্পল না দেখলে আমরা পরীক্ষায় আনফেমিলিয়ার লাগবে যে কিভাবে সলভ করতে হবে। তো দ্বন্দ্ব সমাসে আসি শুরুতে, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব। তো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা কি বলছি? এখানে প্রাধান্য কে পাবে? প্রাধান্য দুইটাই পাবে, উভয় পদ প্রাধান্য পাবে। তো এই দ্বন্দ্ব সমাসের মধ্যে হইতে পারে, যেমন ধরো আলো ছায়া, তো আলো যেরকম প্রাধান্য দিচ্ছি, ছায়াকেও সেরকম প্রাধান্য দিচ্ছি। তারপরে ভাই বোন, ভাইও যেই কথা বোনও একই কথা, দুজনেরই একই প্রায়োরিটি, ভাগ ভাগ সমান। ওকে। এখন দ্বন্দ্ব সমাস কয়েক ভাবে হইতে পারে, সেটা মিলনার্থক ভাবে হইতে পারে। মিলনার্থক ভাবে কোনগুলা হয়? মিলনার্থক ভাবে হয় হচ্ছে ধরো এই যে বাবা মা, তারপরে কই আছে, ওয়েট, হ্যাঁ, বাবা মা, মাসি পিসি, তারপরে জিন পরি, চা বিস্কিট, এগুলা। তো আমি দুই তিনটা এক্সাম্পল লিখে দিচ্ছি, যেমন তোমার বাবা, মা বাবা, তারপরে চা বিস্কিট, ঠিক আছে, চা বিস্কিট। তারপর ধরো তোমার এখানে আরো আছে মাসি পিসি, মাসি পিসি, দুইজনের কিন্তু সমান প্রায়োরিটি, দ্যাটস এগুলো হচ্ছে মিলনার্থক। বিরোধার্থক হইতে পারে বিরোধ, যেটার মধ্যে একটার সাথে একটা বিরোধ আছে। ধরো দা কুমড়া, দা কুমড়া, সরি, দা কুমড়া, তার মানে একটার সাথে একটা বিরোধ, একটা দিয়ে একটা কেটে ফেলা হবে। তারপর ধরো উহিনকুল, উহিনকুল, ঠিক আছে, এটা হচ্ছে সাপ বেজি, সাপ বেজি একটা একটা বিরোধের বিরোধ থাকে না, এই জন্য উহিনকুল। ওকে। তারপর হচ্ছে তোমার স্বর্গ নরক, একটা একটা বিপরীত, স্বর্গ নরক, মানে বিরোধার্থক আর কি, এটা ভাইয়া বিপরীত বলা যাবে না অহিনকুল এটাকে। সাপে নেউলে। হ্যাঁ হ্যাঁ, সাপে নেউলেও বলতে পারো। জি। আচ্ছা। তারপরে দেখো বিপরীতার্থক কোনগুলো, এগুলো তো বিরোধ, একটার সাথে একটার শত্রুতা, তাই বিপরীতার্থক হচ্ছে ধরো তোমার এই যে আয় ব্যয়, জমা খরচ, আয় ব্যয়, আয়ের বিপরীত কি, ব্যয় না, এরকম। তারপরে সমর্থকও হইতে পারে, সমর্থক কোনগুলো হয়, যেমন ধরো হাট বাজার, হাট বাজার বললে তো ওই দুইটা একই জিনিসই, তাই জন্য সমর্থক, হাট বাজার,
এগুলা হইতে পারে। তারপর আরো আছে, যেমন ধরো ঘর দুয়ার, কলকারখানা, তারপরে খাতাপত্র, সবগুলাই তোমার সমার্থক শব্দ। আরেকটা হচ্ছে দেখো তোমার সম্বন্ধবাচক। সম্বন্ধবাচক কিভাবে হয়? ধরো তোমার জায়া এন্ড পতি, জায়া ও পতি। তো জায়াপতি মানে হচ্ছে যে দম্পতি, একজন হাজবেন্ড আর একজন ওয়াইফ, সেটাকে বলা হয় বাংলাতে জায়া ও পতি। লিখে দিচ্ছি আমি, ধরো সম্বন্ধের ক্ষেত্রে জায়া ও পতি, ঠিক আছে, এটাকে বলে দম্পতি, দম্পতি। আচ্ছা, তারপর দেখো সর্বনাম যোগে, সর্বনাম যোগে যেমন তোমার যা তা, যেমন তেমন, যেমন তেমন, যে সে, এগুলো হচ্ছে তোমার সর্বনাম পদে। আর অলোক দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব হচ্ছে যেমন ধরো তোমার জলে স্থলে। এই অলোক দ্বন্দ্ব মানে কি বলতে পারবা কেউ? এটাই কিন্তু বেসিক। ওই যে তখন আমরা পদ নিয়ে আলোচনা করলাম, পদ এবং শব্দের পার্থক্য কি, ঠিক তেমনি এখানে অলোক দ্বন্দ্ব আসছে। এখন তুমি পড়লা জলে স্থলে অলোক দ্বন্দ্ব, মুখস্থ করলা, কিন্তু অলোক দ্বন্দ্ব জিনিসটা কি সেটাই তুমি জানো না, তার মানে তোমার বেসিকের দুর্বলতা আছে। তো কেউ বলতে পারবে যে অলোক দ্বন্দ্ব মানে কি, অলোক মানে কি, অলোক শব্দটার মানে কি? বিভক্তি লোপ পাবে না ভাইয়া, এ বিভক্তি লোপ বিভক্তি পাবে না। লোপ পাবে না, রাইট। বিভক্তি, বিভক্তি লোপ, লোপ মানে হচ্ছে সরে যাওয়া বা হারিয়ে যাওয়া বা চলে যাওয়া, সেটা হবে না। মানে বিভক্তির লোপ পাবে না, এই যে না, ঠিক আছে, বিভক্তি লোপ পাবে না, সেটাকেই বলা হয় অলুক। তো যেমন দেখো তোমার এই যে এখানে জলে স্থলে আছে, এখানে কি বিভক্তি আছে কি নাই? এই যে এ, এ, এটাকে, এটা একটা বিভক্তি না? তো এই জন্য হচ্ছে তোমার এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, যে এখানে জলে স্থলে কোনো ধরনের বিভক্তি হবে না। তো এই যে অলুক দ্বন্দ্ব, অলুক শব্দটার ক্ষেত্রে কি হয়, যে বিভক্তি লোপ পায় না। আর আরেকটা শব্দ তোমরা চিনো, সেটা হচ্ছে যে তোমার এটার সাথে রিলেট করে আমি এখানে দেখাচ্ছি, এটা একটা বেসিক ইনফরমেশন, যে প্রাতিপদিক, এই শব্দটার নাম শুনছো? প্রাতিপদিক, হুম, কখনো নাম শুনছো এটা? এটা এটা জি কি? ভাই, এটা কি? বিভক্তিযুক্ত নাম শব্দকে প্রাতিপদিক বলে। বিভক্তিযুক্ত না, বিভক্তিহীন নাম শব্দকে, মানে বিভক্তি ছাড়া। সরি ভাই। বিভক্তি যদি যুক্ত থাকে তাহলে তো সেটাই অলুকই হয়ে যাবে, বুঝছো? আর এই অলুকের বিপরীতই হচ্ছে প্রাতিপদিক, যেখানে বিভক্তিহীন নাম শব্দ। তার মানে ধরো সেটার এক্সাম্পল হবে জল স্থল, জল স্থল। তার মানে এখানে কি কোনো বিভক্তি আছে? নাই, কিন্তু নাম শব্দ, জল এটা একটা নাউন, স্থল এটা একটা নাউন। কিন্তু যখন তুমি বলবা জলের স্থলে, তখন সেটা হয়ে গেছে অলুক নাম। কথাটা কি বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। এখন আর একটা কি আছে? প্রশ্ন আর আছে তো ভাইয়া। কিছু নেই। হ্যাঁ বলো। হ্যাঁ, ওই বিরোধার্থক দ্বন্দ্বতে অহিনুকুল যেটা বলছিলেন না, আমি বলছিলাম সাপে নেউলে। তো সাপে নেউলেও তো এ বিভক্তিটা লোপ পাচ্ছে না, তাহলে ওটা কি অলুক দ্বন্দ্ব হয়ে যাবে নাকি বিরোধার্থক দ্বন্দ্বই থাকে যাবে? সাপে নেউলে, সেটা সেটা তো তাহলে অলুকের ভিতরে চলে যাবে, কারণ সাপ নাউন, সাপে এ তো যুক্ত হয়ে যাচ্ছে। আহ অহিনকুল সেটা হচ্ছে বিরোধার্থক হিসেবে ঠিক আছে, কিন্তু তোমার আরেকটা হচ্ছে যে সাপে নেউলে, সেক্ষেত্রে কি হবে? তো যেহেতু তোমার সেখানে সাপে এ যুক্ত আছে, তার মানে সেটা একটা বিভক্তি, সেহেতু সেটা অলুক দ্বন্দ্বের মধ্যেই পড়বে, স্বাভাবিক কথা, যেটা নিয়ম সেই অনুযায়ী। কিন্তু এইরকম কিছু প্যাচ আছে, সেটা হচ্ছে তোমার অনেক সময় অ্যাডমিশন টেস্ট বা চাকরির বিভিন্ন পরীক্ষাতে এরকম দেয়া থাকে। অনেক সময় স্টুডেন্ট এটা বুঝতে পারে না। সেটা হচ্ছে ধরো আমি বললাম জেলে পুকুরে মাছ ধরতেছে, তো এখানে জেলে কোন কারকে কোন বিভক্তি বলো তো? জেলে, জেলে পুকুরে মাছ ধরতেছে, কোন কারকে কোন বিভক্তি বলো? পারা উচিত তোমরা। জেলেই তো কাজটা করতেছে, তার মানে সে কি? সে কর্তা, বিভক্তি কি হবে? গেস করে বলো একজন, মানে ভুল হলে হোক, সমস্যা নেই। ভাই, জেলে তো শূন্য বিভক্তি। রাইট, এটা একটা শূন্য বিভক্তি হবে। তো অনেক সময় এটাকে আমরা ওই যে এ যুক্ত থাকাতে ভাবি যে জেলে এ যুক্ত আছে, তাই সেটাকে সপ্তমী দাগাই, কারণ অপশনে একটা থাকবে কর্তা শূন্য আর একটা থাকবে কর্তা সপ্তমী। তো অনেকে সেটাকে সপ্তমী দাগিয়ে দেয়। তো এই জন্য বলবো যে এই জিনিসগুলো খেয়াল রাখবা, যে কিছু শব্দ আছে যেখানে বিভক্তি থাকার পরেও সেটা কিন্তু ওই বিভক্তিহীন শব্দ। কারণ জেলে, এখানে এ আছে কিন্তু ওর নামই জেলে, কথা বুঝছো? এখানে এক্সট্রা কোনো বিভক্তি নাই। বিভক্তির মতো একটা জিনিস আছে, বাট স্টিল ওটা একটাই শব্দ, কথা বুঝছো? তো এই ধরনের উইয়ার্ড কিছু কোশ্চেন থাকে, আমি দেখছিলাম এই তোমার চাকরি পরীক্ষাতে, তখন খেয়াল করছিলাম এই বিষয়গুলো। এই জন্য তোমাদেরকে একটু ওয়ার্নিং দিলাম যে এই ধরনের কোশ্চেন থাকলে একটু চোখ কান খোলা রাখবে। কমন পড়ছে জেলে এ বিভক্তি আছে, কনফিডেন্টলি সপ্তমী দাগায় দেয়, কিন্তু অ্যাকচুয়ালি যেটা শূন্য বিভক্তি সেটা বুঝতে পারে না, এই আর কি। জন্য এই বিষয়টা মাথায় রাখবা। নেক্সট দেখো যে তোমার দ্বিগু সমাস। তো দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে একটা শুরুতে
সংখ্যা বা নাম্বার থাকবে এবং তার পরবর্তীতে একটা নাউন বা বিশেষ্য পদ থাকবে। তো সেক্ষেত্রে আমরা চৌরাস্তা বলছিলাম, চৌরাস্তাকে যদি ভাঙি সেক্ষেত্রে কি দাঁড়ায়? চৌ হচ্ছে একটা সংখ্যা, পরে এক দেখো রাস্তা আছে, প্রাধান্য কে পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে তোমার রাস্তা, মানে পরেরটাই। তো এটাকে তোমার বলতে হবে যে চারটি রাস্তার সমাহার। চৌরাস্তা মানে কি? চারটি রাস্তার সমাহার, এরকম। তারপর তোমার তেমাথা, তিনটি মাথার সমাহার, এরকম। ত্রিপদী, সেক্ষেত্রে হচ্ছে তিনটি পদের সমাহার, ত্রিপদী। তারপরে ত্রিভুবন, তিনটি ভুবনের সমাহার, এরকম, ত্রিভুবন। চতুষ্পদী, চতুষ্পদীকে কি বলা হয়? মানে চতুষ্পদী, চতুষ্পদীকে কি কি বলতে হবে বলো তো? চতুষ্পদী, চতুষ্পদী সেটাকে বলতে হবে চার পদের সমাহার, চার পদের সমাহার, ঠিক আছে। তারপর তোমার চৌকাঠ, চৌকাঠকে বলতে হবে হচ্ছে চার কাঠের সমাহার, এটা হচ্ছে চৌকাঠ। পশুরী, সেটা হচ্ছে পাঁচ শেরের সমাহার। পশুরী মানে কি? পাঁচ শেরের সমাহার। এই যে শের, পাঁচ শেরের সমাহার, এই শের মানে কি বলতো? পাঁচ শেরের সমাহারের ভিতরে শের মানে কি? বলতে পারবা এই শের কি? শের, পাঁচ শেরের সমাহার, শের কি? জি। কেজি। রাইট, কেজি। আমি তো ভাবছি তোমরা এটা শুরুতেই বলে দিবা, কারণ আমরা তো এরকম ওই কি বলে কিছু আছে না ইয়েতে, মানে টাউনে থাকে যারা, সে ফর এক্সাম্পল যাদেরকে সকল ফার্মি মুরগি বলা হয়, তারা তো কখনো ওই যে কেজি বাটখারা শের এগুলা দেখছে বলে আমার মনে হয় না। লাইক, কিন্তু গ্রাম অঞ্চলে যখন চাল ডাল এগুলো মাপা হয় তখন কিন্তু এই বাটখারা এক সের দুই সের, এরা এরা যখন তোমার মাপ এগুলা, তখন তাদের সংখ্যার উচ্চারণই অন্যরকম হয়। তো এগুলা অ্যাকচুয়ালি আঞ্চলিকতা সম্পর্কে জানা উচিত, কাজে আসবে অনেক সময়। এনিওয়ে, এটা হচ্ছে পাঁচ সেরের সমাহার, মানে 5 কেজি এখানে। তারপর দেখো সপ্তাহ, সপ্তাহকে ভাঙলে কি হবে? সাত, সাত অপের, সরি, সাত অহের সমাহার, সাত অহের সমাহার, সাত অহের সমাহার। ওকে। নবরত্ন, নবরত্ন হচ্ছে যে দ্বিতীয় মৌর্যের, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ের যেই 9জন তোমার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল তাদেরকে নবরত্ন বলা হয়। জিকের মধ্যে এই জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে। তো এই নবরত্ন মানে কি? নবরত্ন মানে হচ্ছে 9 রত্নের সমাহার। ওকে। আর নিপাতনের সিদ্ধ হচ্ছে এই দুইটা, পঞ্চবটী আর একটা হচ্ছে পঞ্চনদ। এগুলা নিয়ম ছাড়াই হয়ে গেছে এরকম। ওকে। তো এই হচ্ছে বিষয়, সেটা হচ্ছে দ্বিগু সমাসের এক্সাম্পল গুলা। তারপর দেখো কর্মধারয়, কর্মধারয়ের মধ্যে প্রাধান্য কে পায়? পরপদ প্রাধান্য পায়, এবং কি যুক্ত করা যায় না? বিভক্তি যুক্ত করা যায় না। বিভক্তি যুক্ত মানে পূর্ব পদে, আমি লিখে দিচ্ছি, পূর্ব পদে বিভক্তি যুক্ত করা যায় না। তো সেটা হচ্ছে কর্মধারয়। যেমন বললাম যে মহানবী, মহানবী মানে কি? মহান যে নবী, কিন্তু মহানের নবী বলা যাবে না, আর প্রাধান্য কিন্তু নবীই পাচ্ছে। আর এরপর দেখো যে এটার মধ্যে কয়েকটা ক্লাসিফিকেশন আছে, যেমন তোমার সাধারণ কর্মধারয় একটা, মধ্যপদলোপী একটা, যেখান থেকে মাঝখানের পদটা হারিয়ে যাবে এই জন্য সেটাকে মধ্যপদলোপী বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। তারপরে উপমান একটা, যেটা হচ্ছে সত্য, আর উপমিত একটা, যেটা হচ্ছে মিথ্যা। মানে এই সত্য আর মিথ্যা দিয়ে আমরা বুঝে ফেলবো যে এটা উপমান নাকি উপমিত। আর একটা হচ্ছে রূপক, এই রূপক একটা ডিরেক্ট মুখস্থ করতে হবে, কিছু করার নেই, রূপক থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে, এই সবগুলো মুখস্থ করতে হবে। তো এখন আসো সাধারণ কোনগুলা, যেমন দেখো মহানবী, মহান যে নবী, তো প্রাধান্য কে পাচ্ছে? পরপদ প্রাধান্য পাচ্ছে, এটা দিয়ে আমরা বুঝে ফেলবো এটা হচ্ছে কর্মদ্বারয় সমাস। কিন্তু সাধারণ নাকি সেটা বুঝবো কিভাবে? দেখো এখানে কিন্তু মাঝখান থেকে কোনো কিছু হারিয়ে যাচ্ছে এরকম না, যে এটাকে তুমি ওরকম কোনো আলাদা পদ বলতে পারবে না, এটা তোমার জাস্ট একটা ছোট শব্দ, ঠিক আছে। তারপর দেখো জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, ওকে, এটাকে জজ সাহেব বলা হচ্ছে। তো এইগুলা, এই দুটা হচ্ছে তোমার ধরো সাধারণ কর্মদ্বারয় সমাসের এক্সাম্পল। আর মধ্যপদলোপীটা থেকে পরীক্ষায় বেশি আসে, এটার ক্ষেত্রে কি হয় দেখো, যে মাঝখান থেকে পদটা একদম হারিয়ে যায়। যেমন চিকিৎসা শাস্ত্র, এটাকে তুমি যদি ভাঙো তাহলে হবে চিকিৎসা বিষয়ক শাস্ত্র, ঠিক আছে। চিকিৎসা বিষয়ক শাস্ত্র, তার মানে এই যে বিষয়ক শব্দটা এটা হারিয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই সেটাকে বলা হচ্ছে যে চিকিৎসা শাস্ত্র, মানে মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস। আর মৌমাছি, এটাকে ভাঙলে পাবো হচ্ছে মৌ আশ্রিত মাছি, তার মানে আশ্রিত শব্দটা এখান থেকে হারিয়ে যাচ্ছে, তাই সেটাকে বলতে হবে যে মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস। তারপরে হাতে ঘড়ি, তো হাতে ঘড়ি তার মানে হাতে, হাতে ঘড়িকে কি বলতে হবে? হাতে দেওয়া ঘড়ি, না হাতে আশ্রিত ঘড়ি, না কি ঘড়ি বলবো? দাঁড়াও, মধ্যপদলোপী, সেটাকে বলতে হবে তোমার যে হাতে পরা হয় যে ঘড়ি। হ্যাঁ, হাতে পরা হয় যে ঘড়ি, তার মানে মাঝখান থেকে সব হারিয়ে যাচ্ছে, এই জন্যই সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস। ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, আশ্রিত শব্দ হারিয়ে যাচ্ছে। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, চিহ্নিত শব্দটা হারিয়ে যাচ্ছে, মানে লোপ পাচ্ছে। জ্যোৎস্না রাত, তার মানে জ্যোৎস্না শোভিত রাত,
জ্যোৎস্না, জ্যোৎস্না শোভিত রাত, শোভিত শব্দটা হারিয়ে যাচ্ছে। ধর্মঘট, ধর্মঘটকে কি বলবো? ধর্ম রক্ষার্থে ঘট, তার মানে রক্ষার্থে শব্দটা হারিয়ে যাচ্ছে। জীবন বীমা, এটাকে বলবো হচ্ছে জীবন রক্ষার্থে বীমা, রক্ষার্থে শব্দটা হারিয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, বিষয়ক হারিয়ে যাচ্ছে। হাত পাখা, তার মানে হচ্ছে হাতে, হাতে চালিত চালিত পাখা। পাখা। হ্যাঁ। তারপর হচ্ছে খেয়া ঘাট, সেটা হচ্ছে কি? খেয়া পারাপারের ঘাট, তো পারাপার শব্দটা হারিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমার মধ্যপদলোপী বিষয়গুলা। তোমরা এগুলা জাস্ট 2-3 বার যদি বই থেকে লিস্টটা থেকে পড়ো তাইলেই এনাফ হয়ে যাবে। আমি কিন্তু বাংলা এই যে পিডিএফ এই স্লাইডটা তো দিবই, পাশাপাশি তোমাদেরকে যে আমার যে বইয়ের দাগানো কপি সেটাও তোমাদেরকে দিয়ে দিব, ওইটা থেকেও তোমার করতে হবে। পাশাপাশি সেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমি কিন্তু বারবার বলতেছি তোমাকে, আমি নিয়ম শিখাইলাম, টেকনিক শিখাইলাম, সবই শিখালাম, কিন্তু তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে এই টেকনিক অ্যাপ্লাই করলা না, তাহলে এটা তোমার কোনো কাজে আসবে না। তুমি 100% ভুলে যাবে, পরীক্ষা হলে যাবে কি কি জানি পড়ছিলাম, কেমনে জানি করবো, ভুলে যাবে কিন্তু। তো একটু পরে কিন্তু আমরা দেখবো যে কোশ্চেন আসলে কিভাবে আমরা সলভ করবো। তারপর দেখো যে উপমান, উপমানের ক্ষেত্রে টেকনিকটা কি? এটা হচ্ছে তোমার একটা সত্য ঘটনা, মানে সত্য কথা। আর উপমিত যেটা, সেটা হচ্ছে মিথ্যা কথা। তো দেখো সত্য কিরকম? তুষার শুভ্র। এখন তুষার শুভ্র, তুষার তো শুভ্রই হয়, তুষার কি সাদা হয় না? বলো, সাদা হয় না? যেরকম সাদাই তো হবে, স্বাভাবিক ঘটনা। তবে এটা সত্য কথা, তুষারের শুভ্রর সাথে তুলনা করছে, এই জন্য এটা সত্য, এটা উপমান। তারপরে তুষার ধবল, ধবল শব্দের অর্থও কিন্তু সাদা, ঠিক আছে? তার মানে এটাও সত্য কথা। তারপরে অরূপ রাঙা, তো অরূপ রাঙা মানে কি? তো অরূপ ধরো রাঙা হয়, স্বাভাবিক ঘটনা, এটা আমি বুঝতে পারতেছি না এটা কি, বাট এটা হয়, স্বাভাবিক ঘটনা। বক ধার্মিক, ভাই, তো বক, ওর হ্যাঁ হচ্ছে কি? সূর্য। অরূপ হচ্ছে সূর্য, আর রাঙা কি মানে আলো, সেই হিসাবে। জি ভাই, সূর্য এটা রঙিন সম্ভবত টাইপের। গঙ্গা। হ্যাঁ, ওইটাই ওইটাই হইতে পারে। আর বক ধার্মিক, তার মানে ধরো অনেক সময় যে কিছু ধার্মিক যারা হচ্ছে ধর্মকে ব্যবসা করে তাদেরকে হয়তো বলা হয় যে বক ধার্মিক, ঠিক আছে? খারাপ লোক এরকম। গজ মূর্খ, তো ওই যে গজ আসলেই মূর্খ ছিল, যে অন্নপূর্ণার ঘরে গজাননের ছোট্ট ভাইটি, তো এই গজ আসলেই মূর্খ, এটা সত্য কথা। তারপরে সহস ব্যস্ত, এই সহস মানে কি বলতে পারবা? সহস ব্যস্ত, তাকে কেন ব্যস্ত বলা হয়? খরগোশ। হ্যাঁ, শশকের ন্যায় ব্যস্ত না, খরগোশ, শশক। খরগোশ, তার মানে আহ সে সবসময় ব্যস্ত খরগোশ। থাকে। হ্যাঁ, এই জন্য হচ্ছে এটা সত্য কথা। তো এই যে তুষার শুভ্র, তুষার ধবল, অরূপরাঙা, বক ধার্মিক, গজমূর্খ, সর্বস্ত, এই এক্সাম্পল গুলো তোমরা একটু পড়বা, এগুলা হচ্ছে উপমান বা সত্য কথা। এরকম আরো আছে, যেমন তোমার মেঘ কালো, তো মেঘ তো কালোই হয় স্বাভাবিকভাবে। ভ্রমর কালো, ভ্রমর তো কালোই হয়, স্বাভাবিক কথা। তারপর তোমার হচ্ছে যেমন কাজল কালো, তো কাজলও তো কালোই হয়। এই হচ্ছে এক্সাম্পল আর কি, ওকে, সবগুলোই বলে দিলাম। আর উপমিত যেটা, সেটা হচ্ছে মিথ্যা কথা। দেখো কি বলছে, পুরুষ সিংহ, তো পুরুষ সিংহ আবার কেমন হয়? ধরো একজন পুরুষ লোক, নাও মানে সে পুরুষ ব্যক্তি, তো তাকে তুমি কেমনে সিংহ বললা? হইলো? তুলনা হইলো না। চাঁদ মুখ, কোথায় মুখ আর কোথায় চাঁদ? কোনো মিল আছে? মিথ্যা একটা তুলনা করে দিল। বাহুলতা, বাহু হচ্ছে হাত, লতা হচ্ছে গাছের লতা, তো এটা কি কোনো সত্য কথা? এটা একটা মিথ্যা কথা। তারপর দেখো অধর পল্লব, অধর মানে কি? অধর, পল্লব তো ধরো মনে হয় পাতা টাইপের এরকম, অধর, তো অধরের সাথে পল্লবের তুলনা এটা মিলে না, এটা এই জন্য ভুল কথা। তারপরে চরণ পদ্ম, চরণ হচ্ছে তোমার পা, তো পদ্ম হচ্ছে ফুল, মিথ্যা একটা তুলনা। তারপর দেখো নয়ন পদ্ম, নয়ন শব্দ অর্থ চোখ, পদ্ম হচ্ছে আবার সেটা ফুল। তো এগুলা হচ্ছে তোমার উপমিত, যেটা হচ্ছে তোমার মিথ্যা কথা। আর আরেকটা জিনিস দেখো, এইখানে যেটা, সেটা হচ্ছে উপমানের ক্ষেত্রে শুরুতে থাকে তোমার নাউন, শুরুতে থাকবে নাউন, পরে থাকবে তোমার অ্যাজেক্টিভ। তার মানে হচ্ছে শুরুতে থাকবে বিশেষ্য, পরে থাকবে তোমার বিশেষণ। আর এখানে উপমিতর ক্ষেত্রে, যেটা পুরোটাই মিথ্যা কথা, সেক্ষেত্রে দুইটাই তোমার নাউন, মানে দুইটাই বিশেষ্য। ওকে, বিশেষ্য প্লাস বিশেষ্য। তো এটাকে কিভাবে বোঝো দেখো, এখানে তোমার যখন উপমান বললাম তখন তুষার এটা একটা নাউন, শুভ্র এটা হচ্ছে সাদা বা এরকম, ধবল সাদা, রাঙা তার কি, তার একটা অবস্থা বা তার একটা কোয়ালিফিকেশন বলতেছে, দ্যাটস ওয়াই সেটা অ্যাডজেক্টিভ। এই যে তোমার মূর্খ, ব্যস্ত, এগুলো তার একটা কি অ্যাডজেক্টিভ, ওকে, বিশেষণ। আর এই ক্ষেত্রে দেখো দুইটাই কিন্তু নাউন, পুরুষ সিংহ, চাঁদ মুখ, বাহুলতা, অধর পল্লব, দুইটাই কিন্তু নাউন। তো তুমি এই যে সত্য মিথ্যা দিয়েও চিহ্নিত করতে পারো যেটা উপমান নাকি উপমিত কর্মধারয়। আরেকটা হচ্ছে এই যে নাউন নাউন থাকলেও সেটা উপমিত, আর নাউন এডজেক্টিভ থাকলে সেটা উপমান, এইভাবেও তুমি জাজ করতে পারো। এখন তোমার কাছে যেটা সুইটেবল মনে হয় তুমি সেটা দিয়েই করতে পারো। কথা বুঝছো? বাট আমি তোমাদেরকে বলবো যে বইয়ের যে এক্সাম্পল গুলো আছে সবগুলোই কয়েকবার রিডিং পড়ার জন্য। কেননা তোমার দেখা যাবে যে অনেক সময় কিছু শব্দ আছে খুবই উইয়ার্ড, যেগুলো তোমার অ্যাকচুয়ালি মানে শুনলে বোঝা মুশকিল হয়ে যায়। এই জন্য বলবো যে তুমি যদি একবার পড়ে রাখো, এটা তোমার মাথায়
সেট হয়ে থাকবে, তখন তুমি বুঝতে সুবিধা হবে, অল্প সময়ের মধ্যে বুঝে ফেলবা যে এখানে নাউন নাউন, এখানে সত্য মিথ্যার ব্যাপারটা, এই জন্য। কিন্তু তুমি যদি এক্সাম্পল গুলা নাই পড়ো, কখনোই যদি না পড়ো, তখন দেখলে অনেক সময় ভয় পেয়ে যেতে পারো, এই কারণে তোমার টেকনিকও ভুলে যাবা, সবই ভুলে যাবে। যেন বলবো যে এক্সাম্পল গুলা কয়েকবার একটু জাস্ট রিডিং করো, মুখস্থ করতে হবে সেটা বলিনি। আর এই যে রূপকের গুলো একটু মুখস্থ করো, রূপকের সবগুলোই, যেমন তোমার এখানে আমি কয়েকটা লিখে দিচ্ছি। এখানে তোমার বিষয়টা হচ্ছে যে রূপকের ক্ষেত্রে তোমার মাঝখানে রূপ শব্দটা থাকবে সব সময়, রূপ আসবে, মন রূপ মাঝি, প্রাণ রূপ পাখি, বিষাদ রূপ সিন্ধু, কাল স্রোত। আর এখানে দুইটাই হচ্ছে নাউন, দেখো। তো এটা এটা তোমার মুখস্থই করতে হবে, কারণ এখানে ওরকম সত্য মিথ্যা জাজ করার কোনো ওয়ে নাই, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে তোমার রূপকের গুলো সবগুলোই তোমরা মুখস্থ করবে, আমি এটা বলে দিচ্ছি ডিরেক্ট। যেমন এখানে আরো আছে তোমার মন মাঝি, জীবন প্রদীপ, প্রাণ পাখি, জ্ঞান বৃক্ষ, তারপরে বিষাদ সিন্ধু, সুখ সাগর, জীবন্তরী, দেশমাতৃকা, বিদ্যাধন। এগুলো হচ্ছে তোমার রূপক কর্মধারয়ের এক্সাম্পল। তো বইয়ের পিডিএফটা যখন দিব সেখান থেকে ওইগুলো একটু পড়ে নিবে। আর লাস্ট দেখো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি বলছিলাম, সেখানে বিভক্তি যুক্ত করা যায়। যেমন পুষ্প সৌরভে কি বলবে, এটা ঢাকা ইউনিভার্সিটি আসছিল, পুষ্পের সৌরভ, প্রাধান্য কে পাচ্ছে, পরপদই পাচ্ছে, কিন্তু বিভক্তি যুক্ত করা যাচ্ছে, এই জন্য সেটা তৎপুরুষ। চায়ের বাগান, এর এর যুক্ত করা যাচ্ছে, কিন্তু বাগানকে প্রাধান্য দেওয়া হচ্ছে। পুষ্পাঞ্জলি, পুষ্পের অঞ্জলি, তার মানে র এর যুক্ত করা যাচ্ছে, ষষ্ঠী বিভক্তি। ফুলের বাগান, র এর যুক্ত করা যাচ্ছে, সর্বনাশা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তোমার এই যে তৎপুরুষ সমাসের এক্সাম্পল। তো এই জন্যই কয়েকটা জাস্ট বিষয় মাথায় রাখবা যে এখানে বিভক্তি কানেক্ট করা যাবে, ওকে, সবগুলোর ক্ষেত্রেই। এখানে তোমার যে র এর যুক্ত করা যাবে শুধু সেটা না, অন্যান্য বিভক্তি যুক্ত করতে, যেমন তুমি ধরো যদি বললাম যে ছায়া শীতল, তোমার ছায়া দ্বারা শীতল, তো দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি যুক্ত করা আছে, তো যে কোনো বিভক্তি যুক্ত করা গেলেই সেটা তৎপুরুষ সমাস। আর ওইটার ক্ষেত্রে যাবে, কর্মদ্বারের ক্ষেত্রে বিভক্তি যুক্ত করা যাবে না, একদম বেমানান মনে হবে। তো এই হচ্ছে তোমার তৎপুরুষ সমাস চিহ্নিত করার ওয়ে। বহুব্রীর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যেখানে একদম পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য পায় না, বরং থার্ড একটা জিনিস প্রাধান্য পায়। যেমন হাতে খড়ি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান, এবিসিডি, ওকে, প্রাথমিক জ্ঞান। তো এখানে হাতকেও প্রাধান্য দেওয়া হয় না, ঘড়িকেও দেওয়া হয় না, বরঞ্চ দেওয়া হয়েছে কি প্রাথমিক জ্ঞানকে। দ্যাটস ওয়াই সেটা হচ্ছে কোন এক্সাম্পল, এই যে বহুব্রীহি বা তৃতীয় পদ যেখানে প্রাধান্য পায় সেটার এক্সাম্পল। অনমনীয়, তারপর সহদর, সহদর শব্দের অর্থ ভাই। তো কোথায় সহ কোথায় ধর, মাঝখানে বোঝানো হচ্ছে তোমার ভ্রাতাকে, তোমার ভাইকে, তো এটা থার্ড পার্টিকে বোঝানো হচ্ছে। গায়ে হলুদ, তো গায়ে একটা হচ্ছে, গায়ে মানে শরীর, হলুদ হচ্ছে হলুদ উপকরণ। তো গায়েকেও বোঝানো হয় না, হলুদকেও বোঝানো হয়, বোঝানো হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানের, মানে বিয়ের একটা প্রি কন্ডিশন, যে গায়ে হলুদ অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে। তারপরে যুব জানি, তো যুব একটা জানি, একটা যুব জানির মানে কি কে জানে, যাই হোক। তো এই হচ্ছে এখানেও তৃতীয় পদ মিন করা হচ্ছে, তাই তোমার এটা বহুব্রীহির এক্সাম্পল। তো এইগুলা তোমার এইভাবে আর কি পড়তে হবে। আর লাস্টে দেখো অব্যয়ভাবের এক্সাম্পল আছে তোমার, এই যে যেখানে তোমার উপজেলা, উপকণ্ঠ, উপর, উপগ্রহ এগুলা থাকে, প্রাধান্য কে পাচ্ছে, এই যে এগুলা পাচ্ছে শুরুরটা, পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, পূর্বপদ। কেননা পূর্বপদে কণ্ঠ বললে কিন্তু কণ্ঠই, কিন্তু উপকণ্ঠ বললে কিন্তু শুধু কণ্ঠকে বোঝানো হয় না, জেলা বললে জেলা, উপজেলা বললে সেটা আরেকটা ছোট অংশ যাকে বোঝানো হয়। গ্রহ হচ্ছে তোমার যেমন পৃথিবী, শুক্র, তারপরে মঙ্গল, এগুলো গ্রহ, কিন্তু উপগ্রহ বললে তো সেটা এটা না, উপগ্রহ তো হয়ে যাবে অন্যটা। তারপরে হর রোজ, মানে হর রোজ, হর হামেশা, এটা ওই যে হর যুক্ত হয়ে রোজ মানে হচ্ছে রোজ, রোজ মানে হচ্ছে আজকে, ধরো আজকে রোজ, রোজ আজকে কি বার, শনিবার। আর হর রোজ মানে হচ্ছে প্রতিদিনই, প্রতিবারই, এটা কেবল হর রোজ। তারপর দেখো প্রাদি সমাজের ক্ষেত্রে যে এগুলা যুক্ত হবে, এই উপসর্গগুলা, যেমন প্র, পরি, পরা, তারপরে অনু, এগুলা কিন্তু প্রাধান্য কে পাবে, পরপদ প্রাধান্য পাবে, সরি, হ্যাঁ পরপদ প্রাধান্য পাবে, রাইট, পরপদ, পরপদ। তো পরপদ কোনটা, যেমন প্রবাদ, এখানে বোঝানো হচ্ছে প্রকৃষ্ট আলো, তেমনি প্রবাদ মানে হচ্ছে সকাল, প্রাধান্য পাচ্ছে কে, ভাত। তারপর প্রগতি, প্রকৃষ্ট গতি, এরকম। তো এই হচ্ছে তোমার সমাসের প্রত্যেকটা জিনিস, যে তুমি কিভাবে আইডেন্টিফাই করবা কোনটা কোন সমাস। পরীক্ষায় যদি প্রশ্ন দেওয়া থাকে সেখানে শুধুমাত্র সমস্ত পদটা থাকবে, তো এখান থেকে পূর্বপদ পরপদের প্রাধান্যটাকে তোমার ভেবেচিন্তে বুঝে দেন সেটার উপর ডিসাইড করতে হবে যে কোনটা দেওয়া হয়েছে এখানে। আর এক্সাম্পল গুলো ভালোভাবে পড়তে হবে, কারণ এক্সাম্পল গুলো যদি তুমি এখন থেকে পড়ে রাখো, তখন পরীক্ষার হলে তোমার পরিচিত মনে হবে, আর তখন তুমি ইজিলি ক্যাচ করে ফেলতে পারবে। তো ধরো এখন আমরা কয়েকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখি যে সলভ করা যাচ্ছে কিনা, আমরা এতক্ষণ যেভাবে শিখলাম সেভাবে, তাহলে বুঝতে পারবো। তো দাঁড়াও, যেমন দেখো এখানে একটা বিসিএস এর কোশ্চেন দেওয়া হয়েছে যে চিকিৎসা শাস্ত্র কোন সমাস। তো বলো তো চিকিৎসা শাস্ত্র কোন সমাস, কর্মধারয়, বহুব্রীহি, অব্যয়ভাব, তৎপুরুষ। চিকিৎসা শাস্ত্রকে বোঝানো হয়েছে, তো তাইলে এটা কি, এখানে প্রাধান্য কে পাচ্ছে বলো তো চিকিৎসা শাস্ত্র বলাতে, চিকিৎসা পাচ্ছে না শাস্ত্র পাচ্ছে, বলো। কমন সেন্স ইউজ করো, যখন বললাম চিকিৎসা শাস্ত্র তখন চিকিৎসাকে প্রাধান্য দেওয়া হচ্ছে নাকি শাস্ত্রটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে? শাস্ত্র, হ্যাঁ।
রাইট, শাস্ত্র। এত কেন মানে ভয় 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 কেন? কনফিডেন্টলি বলতে হবে। চিকিৎসা মানে হচ্ছে যে ছুরি কাঁচি দিয়ে ট্রিটমেন্ট করা, আর এখানে বলছি চিকিৎসা শাস্ত্র মানে পড়াশোনাটাকে, এই যে সিস্টেমটাকে বোঝানো হয়েছে। মানে শাস্ত্রকে প্রাধান্য দেওয়া হচ্ছে পরপদ। তো এটা এক্ষেত্রে কি তুমি বিভক্তি যুক্ত করতে পারবা যে চিকিৎসা এর দ্বারা তারা কিছু যুক্ত করতে পারবা? পারবে না। তার মানে এটা হচ্ছে তোমার কর্মদ্বারয় সমাস। ওকে, এখানে পরপদ প্রাধান্য পাচ্ছে, বিভক্তি যুক্ত করা যাচ্ছে না, এটা হচ্ছে কর্মদ্বারয় সমাস। কিছু বলতেছো? আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখো, 41তম বিসিএস চিকিৎসা আসছে। বিষয়ক শাস্ত্র। হ্যাঁ, আরেকটা কোশ্চেন হচ্ছে তোমার এই যে উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? অপশন আছে তোমার সস ব্যস্ত, কালচক্র, পরাণ পাখি, বহুব্রীহি। কোনটা হবে? তো উপমান কোনটা? উপমান হচ্ছে তোমার যেটা সত্য ঘটনা, ঠিক আছে? তো সস ব্যস্ত, ওই যে খরগোশ ব্যস্ত তুমি বললা, সেটাই সত্য ঘটনা, তার মানে এটাই উত্তর। আচ্ছা, তারপর তোমার এই যে জলে স্থলে, এটা 37তম বিশেষে আসছে, এটা কোন দ্বন্দ্ব? জলে স্থলে এটা কোন দ্বন্দ্ব? সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব? কোনটা হবে? অলোক হবে। জলে স্থলে মানে বিভক্তিটা যুক্ত আছে, লোপ পায়নি তাই। পুষ্প অলোক স্বরূপ, দ্বন্দ্ব। এটা ডিউর কোশ্চেন। এটা কোন সমাসের উদাহরণ? তো অবশ্যই সেটা তৎপুরুষ, কেন পরপদ প্রাধান্য পাচ্ছে সৌরভ, একই সাথে বিভক্তি কানেক্ট করা যাচ্ছে যে তোমার পুষ্পের সৌরভ। তো দেখো এখন কি জিনিসগুলো ইজি লাগতেছে না তোমাদের কাছে? তো এইভাবে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু সলভ করার ট্রাই করবে, যে টেকনিকটা তোমাদেরকে শেখাই দিলাম, তাহলে দেখবা যে ইজি হয়ে গেছে। সমাস পড়তে লাগে না 6 মাস, 6 মিনিটেই পড়া যায়। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে বলো।